দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রামের রাউজান যেন আরেক জঙ্গল সলিমপুর। যুবদল নেতা মাসুদ হত্যার মামলার বেশিরভাগ আসামি অধরা। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। ঘন জঙ্গলে আচ্ছাদিত পাহাড়, এখানে যদি একজন লোক লুকিয়ে থাকে তাকে কিন্তু খুব সহজেই যে আপনি বের করে আনতে পারবেন বিষয়টা এরকম না। চট্টগ্রামে 6 ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও স্বজনদের বিক্ষোভ। বহাল করা না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি। এইচআর পলিসি মেনটেন না করে আমাদেরকে রাতের আধারে সম্পূর্ণ অবৈধভাবে টার্মিনেট করা হয়। আমরা ঢাকামুখী কর্মসূচি দিব, আমরা বাংলাদেশ ব্যাংকমুখী কর্মসূচি দিব। দালালদের মাধ্যমে নতুন করে দেশে ঢুকছে রোহিঙ্গারা। ঢল সামলাতে ক্যাম্পে দোতলা ঘর। প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামের রাউজান যেন আরেক জঙ্গল সলিমপুর। একের পর এক হত্যাকাণ্ড এবং খুনিদের সহজেই গা ঢাকা দেওয়ার ঘটনাগুলো দিচ্ছে একই বার্তা। ভৌগোলিক দিক থেকেও মিল দুটি অঞ্চলের। সবশেষ যুবদল নেতা মাসুদ হত্যা মামলার চিহ্নিত অপরাধীরা ধরা না পড়ার কারণ জানতে গেলে প্রশাসন অকপটে স্বীকার করে ভৌগোলিক প্রতিবন্ধকতার দিকটি। জঙ্গল সলিমপুরের মতো রাউজানকে সন্ত্রাসমুক্ত করতে যৌথ অভিযানের দিকে হাঁটছে প্রশাসন। রাঙামাটির বাঘাইছড়ির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ঘুরছে র্যাব সদস্যরা। গতকাল ভোর নাগাদ আইয়ুব আলী নামে এই ব্যক্তির সন্ধান মেলে এই ঘরে, যিনি রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদ হত্যার এজাহার নামীয় আসামি। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। র্যাব বলছে হত্যাকাণ্ডে অংশ নেয় অস্ত্রধারীদের দুই টিম। 2 সিএনজির একটি সরাসরি অংশ নেয় হত্যাকাণ্ডে, অন্য সিএনজিটি ছিল সন্ত্রাসীদের ব্যাকআপ টিম। সেই ব্যাকআপ টিমেরই সদস্য আইয়ুব, হত্যা মামলার 9 নম্বর আসামি। সিসিটিভি ফুটেজের বাইরে যেটা প্রাথমিক তথ্য যেটা আমাদের কাছে আছে যে সেখানে 2টি সিএনজি ছিল। তো সিসিটিভি ফুটেজ ক্যামেরায় তাকে না দেখা গেলেও প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট অস্ত্রধারীদের ছবি। এরই মধ্যে তাদের পরিচয় শনাক্ত করেছে প্রশাসন। অস্ত্র হাতে দেখা যায় দিদার, আফসার, মোবারক সহ 5 জনকে। তবে এদের কেউই এখনও গ্রেপ্তার হয়নি। প্রশাসনের দাবি, রাউজান পাহাড় বেষ্টিত এলাকা হওয়ায় সহজেই সটকে পড়ে সন্ত্রাসীরা, মেলে না খোঁজ। ঘন জঙ্গলে আচ্ছাদিত পাহাড়, এখানে যদি একজন লোক লুকিয়ে থাকে তাকে কিন্তু খুব সহজেই যে আপনি বের করে আনতে পারবেন বিষয়টা এরকম না। আপনার কাছে পাহাড় অচেনা অজানা, কিন্তু তার কাছে কিন্তু অপরাধীদের কাছে পাহাড় অচেনা অজানা না হয়। তবে কি জঙ্গল সলিমপুরের মতো অপরাধীদের আরেক অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে রাউজান? এমন প্রশ্নের জবাবে প্রশাসন একমত না হলেও জঙ্গল সলিমপুরের মতো রাউজানেও যৌথ অভিযান পরিচালনার কথা ভাবছে র্যাব। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে যে একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে এবং সমন্বয় বজায় রেখে আমরা চেষ্টা করতেছি রাউজানের দিকে স্পেশাল ফোকাস দিয়ে অতি দ্রুত রাউজানে যে একটি অভিযান পরিচালনা করে। 5 আগস্টে সরকার পতনের পর এই এক উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত 25টি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন 6 ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তাদের অভিযোগ, অবৈধভাবে জোরপূর্বক চাকরিচ্যুতির পর মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্মসূচিতে অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও। চাকরি ফিরিয়ে না দিলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সকালে চট্টগ্রামের কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন সম্মিলিত 5 ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মীরা।
কর্মসূচিতে অংশ নেয়া ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের কর্মীদের অভিযোগ, নিয়ম না মেনে চাকরিচ্যুত করা হয়েছে 10,000 কর্মকর্তা কর্মচারীকে। একটি দল ব্যাংক দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ব্যাংকের মধ্যে স্থিতিশীলতা যেটা আছে সেটা নষ্ট করে দিয়ে আমাদের প্রায় 10,000 কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। কোনো কারণ না দেখিয়ে সম্পূর্ণ এইচআর পলিসি মেনটেন না করে আমাদেরকে রাতের আধারে সম্পূর্ণ অবৈধভাবে টার্মিনেট করা হয়। হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়া আমাদেরকে টার্মিনেট করা হয়েছে, যার দরুন আমরা একেবারে রাস্তায় চলে এসেছি। টার্মিনেট করেছে, এই টার্মিনেট সম্পূর্ণ অবৈধ, অনৈতিক এবং বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইসলামী ব্যাংকের যে এইচআর পলিসি, এই পলিসির পরিপন্থী। চাকরিচ্যুতদের বেশিরভাগই মানবেতর জীবন পার করছেন। অনেকের চাকরির বয়সসীমাও শেষ। মানববন্ধনে অংশ নিয়ে কষ্টের কথা তুলে ধরেন তাদের পরিবারের সদস্যরাও। আজ 9 মাস যাবত আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। আজকে আমাদের বাচ্চাদের আমরা একটা টিউশন দিতে পারছি না। অসুস্থ বাবা মা, বাসা ভাড়া এগুলো নিয়ে আমরা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি। আমরা কাউকে বলতে পারতেছি না, আমরা একটাই ভাবতেছি আমরা রাস্তায় নামতে পারতেছি। চালাতে অসুবিধা হচ্ছে আর কি। আমরা তো নির্ভর করতাম ছেলের উপর, সবাই তো একই অবস্থা। প্রত্যেকের চাকরির বয়সের সময়সীমাও চলে গেছে এবং টার্মিনেটের তকমা লেগে গেছে। কোন প্রতিষ্ঠান একটা টার্মিনেট কর্মচারীকে চাকরি দিবে বলেন তো? একটা চাকরিচ্যুত ব্যাংকারের কিভাবে 8 মাস যাচ্ছে তারাই জানে। শুধু মানবেতর জীবন যাপন, মা বাবার ওষুধ খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কে দিচ্ছে এগুলা? সরকারি দল নির্বাচনী ইশতেহারে কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিলেও 10,000 মানুষকে চাকরিচ্যুতির ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে না দিলে ঢাকামুখী লং মার্চ করার হুঁশিয়ারি দেন তারা। আমাদের রাজপথ আমরা ছাড়বো না, রাজপথে নেমেছি। অধিকার আদায় যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব, আমরা ঢাকামুখী কর্মসূচি দিব, আমরা বাংলাদেশ ব্যাংকমুখী কর্মসূচি দিব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে আজ থেকে 30 জুন পর্যন্ত এই সব জেলায় সেনা সদস্য মোতায়েন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশে কিছু কিছু এলাকায় অপতৎপরতা হতে পারে, এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি, তবে কিছু অপতৎপরতা দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই 6টি জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, শহর জুড়ে সেনা টহল শুরু হয়েছে কিনা সেটি একটু বলবেন, আর সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? লোপা, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা আগে বলতে চাই। এখন পর্যন্ত আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং প্রত্যেকটা জায়গাতেই এখন পর্যন্ত চিত্রটা স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ সহ যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আছে তারা নিয়মিত তাদের যে টহল কার্যক্রম সেটা এখন চলমান রেখেছে এবং সেনাবাহিনীর টহল এখন আমাদের কাছে দৃশ্যমান হয়নি। তবে যেহেতু
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় আগামী 30 তারিখ পর্যন্ত সেনাবাহিনী নাশকতা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে বলা হয়েছে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই সেনাবাহিনীকে আমরা দেখতে পাবো, তবে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। এবং সাধারণ মানুষের মধ্যেও এই সেনাবাহিনী যেহেতু টহলে থাকবে বলছে বা তাদেরকে মাঠে দেখবে বা এমনটা তারা জানতে পেরেছে, তখন তাদের মধ্যে এক প্রকার আমরা স্বস্তি দেখতে পেয়েছি। তারা বলছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা তারা চান। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশের সিএনপির মুখপাত্রের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়েই চট্টগ্রাম শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি সাধারণ মানুষের যানবাহন নিরাপত্তায় যা যা করণীয় সব কিছুই তারা করবেন এবং এই রকম কোনো ঘটনা যদি ঘটে সেটার জন্য তারা প্রস্তুত আছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কংক্রিট তথ্য পাইনি বা নিশ্চিতভাবে জানতে পারিনি কবে নাগাদ তারা নামবে। তবে যেহেতু সেনাবাহিনীর কথাটা এসেছে বা তারা মাঠে নামবে বলা হচ্ছে, সেই জায়গা থেকে অবশ্যই আমরা হয়তো দেখতে পাবো সেনাবাহিনীকে এবং সাধারণ মানুষের মধ্যে এক প্রকার স্বস্তি আছে। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে টহলে আছে। জোবায়দ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক চেষ্টার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না বাংলাদেশ। রাখাইনে চলমান অস্থিরতা আর নির্যাতনে দালাল ধরে লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশে চলে আসছে অনেকেই। ঢল সামলাতে স্থান সংকুলন না হওয়ায় অস্থায়ী দ্বিতল ভবন তৈরি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। স্থানীয়দের অভিযোগ, এতে মিয়ানমারে থাকা বাকি রোহিঙ্গারাও চলে আসতে আগ্রহী হচ্ছে। সরকার বলছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই অগ্রাধিকার, সেই অনুযায়ী কাজও চলমান। মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবী আর ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। সেই 2017-তে বিশাল রোহিঙ্গা ঢল, প্রায় 1 দশক ধরে তাদের ঠিকানা এই রোহিঙ্গা ক্যাম্প। ঢাকা নেইপিদো, দ্বিপক্ষীয়, বেইজিংকে নিয়ে ত্রিদেশীয় কিংবা বহুপাক্ষিক উদ্যোগ রোহিঙ্গাদের ফেরাতে কাজে আসেনি কোনো চেষ্টাই। বরং প্রায় প্রতি সপ্তাহ বা মাসেই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা। তাদের অর্থনৈতিক কারণ হোক, তাদের সাথে পারস্পরিক দেখাশোনার কারণ হোক, যে কোনো কারণেই ক্রস বর্ডার একটা মুভমেন্ট মাঝে মাঝেই হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এই দিক থেকে মাঝে মাঝেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। এমন কোনো সপ্তাহ বা মাস যায় না যেই সপ্তাহ বা মাসে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে না। যখন প্রোট্রাক্টেড ক্রাইসিস হয় তখন অটোমেটিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের ফোকাসটা শিফট হয়ে যায়। তারা ধরে নেয় যে এটি এখন একটা স্থায়ী সমস্যা, সুতরাং যেই দেশে এই সমস্যাটি আছে তাদেরই মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। রোহিঙ্গা ক্যাম্পেও দেখা মিলল সদ্য আসা অনেকের সাথে। জানালেন রাখাইনে চলমান নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। কিছু কিছু বুড়া বুড়ি আছে দিয়ে তারা ফুরিয়ে শান্তি হলে যাই ভাই। আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তা করেছে সংঘবদ্ধ একটি চক্র। সেজন্য তাদের দিতে হয়েছে নগদ টাকা বা স্বর্ণালঙ্কার। টিয়া পয়সা শোনা ফাতে জিন আসিল বাসা কিনে গতুন এলি বিষয় তিন বেশি কিনে তারা টিয়া দিয়ে হারা সুরগুলো জাম বাঁচাতে আসি দে একজন হার বারমাইয়া লইয়ে কিছু বাঙালি কিছু লইয়ে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসন নিশ্চিতে তৈরি হয়েছে বিশেষ ধরনের দোতলা এমন ঘর, যদিও এগুলো অস্থায়ী বলে জানিয়েছে সরকার। যেহেতু আমরা হরাইজন্টাল স্পেস দিতে পারছি না, ভার্টিক্যাল স্পেস দিচ্ছি। আমাদের মতো দোতলা না, এটি যে কোনো মুহূর্তে ডিসমেন্টাল করে ফেলা যায়। ধরেন একটা ঘর ডিসমেন্টাল করতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এমন স্থাপনা তৈরি নতুন করে রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করছে বলে মনে করেন স্থানীয়রা। তারা দেখলো যে আমাদের জন্য ঘর হচ্ছে, তাহলে আমরা চলে যাব কেন? যারা এখনো মিয়ানমার আছে তারাও এখানে আসার জন্য তারা চেষ্টা করবে। তবে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার আগের অভিজ্ঞতা বিএনপি সরকার কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমার সরকারের সাথে এঙ্গেজ করা আর আরাকান আর্মির সাথে এঙ্গেজ করা। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একেবারে অনবোর্ড আনা। সব মিলিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গাদের ভরণ পোষণে হিমশিম খাচ্ছে 18 কোটি মানুষের বাংলাদেশ। 2017 সালে যে রোহিঙ্গা ঢল শুরু হয়েছিল বাংলাদেশে, 2026 সালে এসেও তা এখনও পুরোপুরি থামেনি। বরং রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে থাকায় এরকম অস্থায়ী দোতলা ভবন নির্মাণ করা হচ্ছে।
এই ভবন নিয়ে শরণার্থী ও ত্রাণ কমিশনের ব্যাখ্যা যাই হোক না কেন, মিয়ানমারে যে সমস্ত রোহিঙ্গারা এখনও আছেন তাদের কাছে এরকম খানিকটা স্থায়ী ভবন নির্মাণ কী বার্তা দেয় সেটিও গভীর চিন্তার দাবি রাখে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। বিধিমালা বহির্ভূতভাবে ভর্তি পরীক্ষা ছাড়া প্রশিক্ষণার্থী ভর্তি বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে আগ্রাবাদে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণার্থী ভর্তি করলে আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বাংলাদেশের নাবিকদের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও মেরিটাইম কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মেরিটাইম খাতে স্বচ্ছতা, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দাবি জানান তারা। জাপানি ভাষা শিক্ষার কেন্দ্র চালু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চকবাজারে অলিখা মসজিদ মোড়ে হিকারি এডুকেশন নামে এই প্রতিষ্ঠান চালু হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জাপানি ভাষা শিক্ষার প্রসারে এই উদ্যোগ সময়োপযোগী, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এই কেন্দ্র ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে চেম্বারের পরিচালক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে বাংলাদেশের জন্য টেকসই ও নিরাপদ বাণিজ্যিক কৃষি শীর্ষক আঞ্চলিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী কর্মশালায় নিরাপদ সবজি উৎপাদন, শস্য বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ, কৃষি উদ্যোক্তা তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার 200 কর্মকর্তা ও কৃষকরা অংশ নেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করেছে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মানব কল্যাণে এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পরে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও রোগীকে অর্থ সহায়তা, গৃহ নির্মাণ কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে প্রায় 43 লাখ টাকা অনুদান হস্তান্তর করা হয়। এ সময় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী সহ ট্রাস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।